সাহেবরা তো সব রক্ষা করে রাখে। ক্যান ইউ ফাইন্ড মাই মোবাইল? আমার মোবাইলটা তো উপরে। গুরু মহারাজ উনি বৃন্দাবনে থাকতেন, নন্দগ্রামের ওইখানে বাগিচাতে থাকতেন। ওনার খুব গুরু মহারাজ আমার ইয়ে চাইছেন, ওনার বিরহ তিথি উৎসব করেছিলেন আমাদের মঠে। তো তুমি ছিলে, গুরু মহারাজ বিরহ তিথি উৎসব করেছিলেন। আবার বলছেন আমি বাবাজি মহারাজকে কত ইয়ে করেছি, বার করে দিয়েছি, তুমি আমায় ক্ষমা করুন। তো উনি আমায় ক্ষমা করুন, গুরু মহারাজ এরকম বলছেন। আমি ওনাকে বার করে দিয়েছি মঠ থেকে। কেন বার করে দিয়েছি? প্রভুপাদ খুশি হবেন না, আপনি যদি ওখানে যান, ওদের কীর্তন শুনতে যান, প্রভুপাদ খুশি হবেন না, আমি আপনাকে রাখতে পারবো না মঠে। এই বলে ওনাকে বার করে দিয়েছেন। তো বাবাজি চলে গেছেন। তারপরে যখন এসছেন হাসতে হাসতে, আরে আমি তো, আপনি তো আমাকে চলে যেতে বলছেন, আমাকে আর আসতে তো না আসতে তো আর বলেন নাই, না আসতে তো কখনো না আসতে তো বলেন নাই, চলে যেতে বলছেন, আমি চলে গেছি। এইরকম খুব। তো তিনি বালিঘাই থাকতেন, বাংলাদেশের বালিঘাই বলে একটা জায়গা আছে, খুব ভজন হরিনাম করতেন, 3 লক্ষ হরিনাম করতেন। কিন্তু প্রভুপাদ আবার একটু হরিনাম শুরু করে সেবা করতে হবে, সেবা প্রভুপাদে দিয়েছিল, সেবার দ্বারা সেবনমুখী ভালো না, অনেক ঘটনা আছে প্রভুপাদ। যাই হোক, কৃষ্ণ বাবাজিকে আমরা স্মরণ করি, তিনি আমাদের অকিঞ্চন কৃষ্ণ দাস, কোনো কিছুই দান। পরমহংস মহারাজকে দেখেছো তুমি? পরমহংস ভক্তি আলোক পরমহংস মহারাজ, ওই যে প্রতিমাদির গুরু, দেখেছে বোধ হয়? যাই হোক, উনিও খুব ইয়ে ছিলেন, কোনোদিন রিক্সা করে নবদ্বীপ স্টেশন থেকে আসতেন না। আর নিজের বেডিংটা নিজেই নিয়ে কখন যেতেন, নিজের বেডিংটা হালকা বেডিং ওটা নিজেই নিয়ে যেতেন, আর রিক্সা করে কখনো আসতেন না, হেঁটে হেঁটে আসতেন নবদ্বীপ মঠে। এরকম ছিল ভক্তি আলোক পরমহংস মহারাজ। উনিও শিক্ষিতই ছিলেন, নোয়াখালী জেলার লোক, কিন্তু ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ নোয়াখালী জেলার। গুরু মহারাজ থেকে সন্ন্যাস নিয়েছেন। তো উনি মঠ মন্দির করেননি, পেয়েছেন। কলকাতার মঠটা উনি পেয়েছিলেন, গিরি মহারাজের মঠটা উনি পেয়েছেন। বোধহয় গিরি মহারাজ মঠ, বিনোদবাণী মঠটা বোধহয় গিরি মহারাজের মঠ, ওটা মাধব মহারাজ পেয়েছেন। আর এইটাও পেয়েছেন, এইটা পরমহংস মহারাজ পেয়েছেন। আর এইখানে গুরু মহারাজ তাকে এই আর কদিন অক্ষয় তৃতীয়ার পরেই ওনার আবির্ভাব তিথি, আর ওইখানে ওটাই ওনাকে দিয়েছেন। তবে উনি যাই হোক, হ্যাঁ কিনেছেন উনি 5,000 টাকা দিয়ে। তখন ওই জমিটা আর সার মহাজের জমিটা, 2টা জমি মিলে যতটা জমি, 5,000 টাকা দিয়ে গুরু মহারাজ দিয়ে। 5,000 টাকা তখন অনেক। তো ওটা ঝামেলা ছিল, ঘোষদের ঝামেলা এখনও আছে, অনেক ঝামেলা ছিল। যাই হোক, তো এই কৃষ্ণ বাবাজি, আমি ওনাকে দেখি নাই, কিন্তু ওনাকে আমার খুব ভালো লাগে, ওনার কথা শুনে। তো আমি ওনার ক্যাসেট বার করেছিলাম, আমার কাছে এখনো আছে ক্যাসেট, কীর্তনের ক্যাসেট আমি বার করেছিলাম। গোবিন্দ মহারাজ আমাকে জিজ্ঞেস, কেন আপনি বার করলেন? আমাকে বলছে কেন বার করলেন? আমি মহারাজকে জিজ্ঞাসা করি নাই, বার করে দিয়েছি। যাই হোক, এখন তো কম মোবাইলেই পাওয়া যায় ওনার কীর্তনাদি। খালি এই কীর্তনটা খুব বেশি করতেন, কৃষ্ণ 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 নাম কীর্তন, রাম নাম রাম রাম গানরম্য, দিব্য ছন্দ নর্তনম, যত্র তত্র কৃষ্ণ নাম দানলোক নিস্তরম, প্রেমধাম দেবমেব নমি গৌর সুন্দরম। এখনো তার সমাধি আছে। গোবিন্দ মহারাজকেও ভালোবাসতেন। গোবিন্দ তো পণ্ডিত ছিলেন, শ্লোক ফটাফট লিখে ফেলতে পারতেন। কৃষ্ণ বাবুজি একদিন বিশ্বাস করেন না গোবিন্দ মহারাজ এত সুন্দর শ্লোক লিখতে পারেন, আমি বিশ্বাস করি না। দাঁড়ান, আপনার সামনে আমি লিখছি, আপনার সামনে আমি বলছি, বলে আবার ওনার সামনেই শ্লোক বানিয়ে দিলেন। গোবিন্দ কৃষ্ণ বাবুজি খুব খুশি হলেন। ওনার পড়া মন্ত্রটা গোবিন্দ মহারাজ লিখে দিয়েছেন, সহাস্য বদনং, সহাস্য বদনং। ওই যে একটা শ্লোক আছে না,
নামের তিনি একবারে, শ্লোকটা আমার মুখস্থ হয় না, যে নাম সম্পর্কে সনাতন গোস্বামী লেখা বোধ শ্লোক, নামের মধ্যেই কিন্তু গুরু ভাই সিদ্ধান্তি মহারাজ কি বলেছিলেন, উনি 14 দিন না 15 দিন উপবাস করে অন্ন জল ত্যাগ করে দিয়েছিলেন। ওই সিদ্ধান্তি মহারাজকে জোর দিয়ে বলেছেন, আপনি প্রভুপাদের মতো করছেন না কেন? উনি সেই দিনকে খাওয়া ছেড়ে দিলেন, বৃন্দাবনে খাওয়া ছেড়ে দিয়ে ওইখানে দেহ রেখে দিলেন। সিদ্ধান্তি মহারাজ এরকম বলেছিলেন, আপনি আপনার ইচ্ছা মতো এসব করছেন কেন? যে বলাতে উনি খাওয়া ছেড়ে দিলেন, জল পর্যন্ত খাওয়া ছেড়ে দিয়ে 14-15 দিন এরকম না খেয়েছে বৃন্দাবনে। ভক্তিযুদ্ধে বন গোস্বামী মহারাজের খুব ছিল, হৃদ্যতা ছিল, ওইখানেও থাকতেন। ছিল ভক্তিদয়িতা মাধব গোস্বামী মহারাজের সঙ্গে খুব হৃদ্যতা ছিল, ওইসব মঠে থাকতেন। একজন মহারাজ, ওই মালদার দিকের মহারাজ, কালো মতো মোটামুটি, উনি ওনার সেবা করেছেন লাস্ট টাইম আর কি। মালদার দিকে উনি ওই চৈতন্য গৌরী মঠের মহারাজ, আমাদের মঠেও ছিলেন, কালো মতো মোটামুটি দেখে উনি বলতেন আমি ওনার সেবা করেছি। যাই হোক, তো এখন আমাদের তাকে আমরা স্মরণ করি। আর আমাদের পঞ্জিকায় তো সন্ত মহারাজের আবির্ভাব হচ্ছে আজকে, কিন্তু ওদের উৎসব কালকে, আমরা নিমন্ত্রণ করলো, আগামীকাল মঙ্গলবারে নিমন্ত্রণ করলো। এখন কি করি, কলকাতায় উৎসব আর এরা পরে নিমন্ত্রণ করলো। এখন যদি বলে কয়ে ওই উৎসবটা একটু পেছানো যায় তাহলে ভালো হয়। যা কৃষ্ণ বাবাজি আমাদের কৃপা করুন, ক্ষমা করুন, আমাদের নামে যেন রুচি হয়। তার যে নামে রুচি ছিল সেটা অতুলনীয়। তিনি বিবাহাদি করেননি, আকুমার ব্রহ্মচারী, আকুমার বালিঘাই, নামে তার খুব রীতি, নামে তার খুব নিষ্ঠা। গুরু মহারাজের বন্ধুর মতো আর কি, গুরু মহারাজের বন্ধু মতো ছিলেন, অথচ শিক্ষিত। উনি আমাদের সাহেবগুলোকে, গোস্বামী মহারাজ আদিকে নিয়ে এসেছেন গুরু মহারাজের চরণে। একদিন গোস্বামী মহারাজ ইস্কনে উনি ছিলেন, নতুন ট্যাপ রেকর্ডার নিয়ে এসে বলছেন, মহারাজ আপনি কীর্তন করুন, আপনার কীর্তন আমি রেকর্ড করুন। ভাবলেন আমি কীর্তন করবো, তোমরা কীর্তন করো। তখন গোস্বামী মহারাজ কীর্তন করলেন, চলো আমার সঙ্গে চলো বলে ওদেরকে ধরে গুরু মহারাজের কাছে নিয়ে আসলেন। নিয়ে এসে গুরু মহারাজের কাছে রেখে বলে, এইবারে শোনো, যাও সিদ্ধ মহারাজের মুখ থেকে শোনো। গুরুর মুখ থেকে তারা হরিকথা শুনলো। বাপ বাপ, তাহলে কৃষ্ণ বাবাজি গুরু মহারাজকে একবারে বিশ্বের পৌঁছে দিলেন আর কি। তো গুরু মহারাজের কাছে ওনারা হরিকথা শুনতেন। আমি দেখি নাই, কিন্তু তার কথা শুনে তার গ্রন্থটা বিরহস প্রকাশ, রাশিয়া নাকি ভেনেজুয়েলার, ওই টাকা দিয়েছিল। ওনার নামে প্রথম গৌড়ীয় গীতাঞ্জলি বইটা হলো, ওখানে ছবিও আছে। প্রথম বইটা আমরাই ছেপেছিলাম। সেই বছরে আমি মঠে এসেছি, 82 সালেই উনি দেহ রেখেছেন, 82 সালেই উনি দেহ রেখেছিলেন। সেই বছর আমি মঠে এসেছি। কৃষ্ণ বাবাজি মহারাজ আমাদের কৃপা করুন। তার মতো নামে রুচি আমার নাই, নাম ইষ্ট। আর সন্ত গোস্বামী মহারাজও 11 বছর বয়সে তার মা বাবা তাকে দিয়ে দিয়েছিল মঠে। মা বাবা বৈষ্ণব ছিল, প্রভুপাদের শিষ্য ছিলেন। পূজ্যপাদ পুরী গোস্বামী মহারাজ, পূজ্যপাদ ভক্তিদেব বন গোস্বামী মহারাজ, ছিল মাধব মহারাজ, তারা গিয়েছিলেন তাদের বাড়িতে, মেদিনীপুর জেলায় মাধবীতে গিয়েছিলেন। গিয়ে অল্প বয়স্ক ছেলেটা দেখে খুব ভালো লাগছে, 11 বছর বয়স, আমাদের জগবন্ধুর মতো, ওই জগবন্ধু, নেপালে জগবন্ধুর মতো। তো বলে যে ছেলেটা দিয়ে তো আমরা প্রভুপাদকে দেব বলে সন্ত মহারাজকে, কী নাম ছিল, রাধারমন না কী নাম ছিল, নিয়ে আসলেন। শেষে প্রভুপাদ ওকে স্কুলে কলকাতায় পড়িয়েছেন।
পড়াশোনার সেবা কাজে খুব উৎসাহ ইত্যাদি দেখে তাকে রেঙ্গুন মঠে পাঠান। তখন মায়ানমার রেঙ্গুন মঠ, জাহাজে করে তখন অল্প বয়সে তাকে পাঠিয়েছিলেন। তো তিনি প্রভুপাদ আবার জাহাজের ডকে এসে তাকে মালা দিয়ে বলেন, তুমি অল্প বয়সে বিদেশে যাচ্ছ, রেঙ্গুন মায়ানমার এখন যেটাকে বলে ব্রহ্মদেশ, সেখানে একটা মঠ ছিল, এখন উঠে গেছে। সেখানে একদিন পূজ্যপাদ যাচক মহারাজ ছিলেন, উনি পাঠ করছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। রাধারমণ বলছে, না না, আমি মানতে পারছি না, আমি তো কৃষ্ণকে চিনি না, আমি কৃষ্ণ কী করে হব, আমি গুরুদেবকে চিনি, আমি গুরুদাস। এই বলে তিনি একটা কবিতা লিখে ফেললেন, গুরুদাস হয় মোর পরিচয়। আহা, চিঠিতে কবিতাটা লিখে মায়াপুরে পাঠিয়ে দিলেন যে আমি কৃষ্ণদাস, আমি তো বুঝি না, আমি কৃষ্ণকে চিনি না, আমি কী করে কৃষ্ণদাস হলাম, আমি গুরুকে চিনি, আমি গুরুদাস, গুরুদাস হয় মোর পরিচয়। তখন কবিতাটা পড়ে প্রভুপাদ খুশি হলেন, বাহ, এইটুকু ছেলে তো খুব ভালো লিখেছে। এখন এডিটার যারা, পূজ্যপাদ পুরী গোস্বামী মহারাজ ছিলেন এডিটার, সম্পাদক, তারা ভাবছেন কী লিখবেন, দেবের এইটুকু ছোট্ট ছেলে একটা কবিতা লিখেছে, এটা আবার পত্রিকায় ছাপবেন কি না ছাপবেন চিন্তা করছেন। এমন সময় প্রভু না, ছাপুন। তোর পত্রিকাটা, সন্ত মহারাজের পত্রিকাটা, রাধারমণের পত্রিকাটা ছাপা হয়েছে, এই পত্রিকাটা কবিতাটা ছাপা হয়েছিল, এখন কবিতাটা আছে, গুরুদাস হয় মোর পরিচয়। তো এই অল্প বয়সে তিনি এসেছিলেন, আমাদের গুরু মহারাজের কাছে আসতেন, আমিও দেখেছি। গুরু মহারাজের হরিকথায় খুব ভালোবাসতেন সন্ত মহারাজ। গুরু মহারাজের হরিকথা আমি তাকে দিয়েছিলাম শিক্ষাষ্টক বইটা, আমাদের যে শিক্ষাষ্টক আছে, সন্ত মহারাজ প্রতি একাদশী তো এটা পাঠ করতেন। বাহ, সুধর মহারাজ কত সুন্দর হরিকথা বলেছেন, কত সুন্দর ব্যাখ্যা করেছেন। তো উনি পড়তেন, মানে আর শিশুর মতো। পূজ্যপাদ পুরী গোস্বামী মহারাজ আর কমে সন্ত মহারাজ, আমরা এই দুজন প্রভুপাদের ইয়েকে দেখলাম, আর কাউকে দেখি নাই। যাচামর মহারাজকে দেখেছি। হ্যাঁ, আসছে না, সে তো পুরী মহারাজ করতেন। আর সন্ত মহারাজ গুরু মহারাজকে খুব ভালোবাসতেন, খুব শ্রদ্ধা করতেন। মানে বলছে আমি ওনার থেকে ইংরেজি শিখেছি, আমাকে ইংরেজি শিখিয়েছে। আর সন্ত মহারাজ সরলতার মূর্তি। যাযাবর মহারাজ, সন্ত মহারাজ, পুরী মহারাজ, এরাকে, এই তিনজনকে আমি দেখেছি, এরা হচ্ছে সরলতার মূর্তি, এত সরল যে বলার মতো নয়, শিশুর মতো সরল। আমি একবার গিয়েছি বেহালায়, উনি বলছেন, নিজেই নিজের কথা বলছিল যে আমি জমিদার বাড়ি ছেড়েছিলাম, আমার বাড়িতে রাধাকৃষ্ণের মন্দির ছিল, আমাকে বলছেন সরল না এরকম বলে, আমি জমিদার বাড়ি ছেড়েছিলাম, আমি জমিদার বাড়ির ছেলে সত্যি, আর আমাদের বাড়িতে রাধা গোবিন্দের মন্দির ছিল এরকম। তো আমাকে বলছেন, আমার সঙ্গে কথা বলছেন, এটা তো আমার ভালো লাগছে। আমি ওনাকে গর্গসঙ্গীতে বইটা দিতে গিয়েছিলাম, যেমন বিছানায় শয্যাশায়ী জয়প্রসাদ। আবার কেশিয়ারিতে গিয়েছিলাম, ওনার 50 বছর পূর্তি হয়েছিল কেশিয়ারি মঠে। যাই হোক, ওই সরলতায় ভরা, অনেক শিষ্য করেছেন এখন, সরলতার মূর্তি। বৈষ্ণব হচ্ছেন সরল, অন্তর্বাহির নিষ্কপট সদা, কৃষ্ণ নামে অনুরক্ত ইত্যাদি। বৈষ্ণব ঠাকুর অপ্রাকৃততা, নির্দোষ আনন্দময়, কৃষ্ণ নামে প্রীত, জড়ে উদাসীন, বিষয়েতে অনাসক্ত। বৈষ্ণব ঠাকুর কত সুন্দর। বৈষ্ণব ওনার ছিল ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ। আমি দেখলাম ওনার যখন বেহালা মঠ প্রতিষ্ঠার সময় গুরু ভাইরা গিয়েছিলেন, বহু ঝামেলা ছিল ওখানে, গুন্ডারা মঠ করতে দেবে না, বেহালায় দেয়াল টেয়াল ভেঙে দিয়েছিল, ওনাকে অনেক বাধা দিয়েছিল। তিনি শেষে ভাবলেন, আর বিগ্রহ চলে এসে উনি ভাবলেন, না বিগ্রহ অন্য কাউকে দিয়ে দেবো, গুরু ভাইকে, আমি আর মঠ করবো না। তার মানে বিগ্রহ যখন দেখতে বাক্সটা খুলেছেন, যেন বিগ্রহ তাকে বলছে, না না আমাকে তুমি দিও না, আমাকে রাখো। সে থেকে তিনি আবার মঠ করলেন বেহালায়। বেহালায় মেন্টন, ওখানে আমরা যেতাম। শিলপাড়া ভজন আশ্রমে আমাকে নিমন্ত্রণ করেছে 10 তারিখ, ওখানে আবার উৎসব আছে।
গোপানন্দ মহারাজের আবির্ভাব। যাই হোক, তেরা হচ্ছে সরলতার মূর্তি। বৈষ্ণব হচ্ছেন সরল, অন্তর্বাহির, নিষ্কপট, তবে বোকা নয়। সরল মানে বোকা নয়, সরলতার মূর্তি বৈষ্ণব। আমাকে খোঁজখবর নিয়ে একবার আমরা গিয়েছিলাম কেশিয়ারিতে, সাহেব বলে সাহেবকে নিয়ে আসো। সন্তমান সরল তো, গোবিন্দ বলছেন আপনার কয়েকজন সাহেব যদি পাঠাতেন আমাদের মঠে। তখন ভক্তিপ্রামী জনার্দন মহারাজ, ভক্তি আনন্দ সাগর মহারাজ, দুইজন আর আমি, তিনজন আমরা গাড়ি করে গেলাম খড়গপুর ছাড়িয়ে কেশিয়ারি। আমাদের খুব আদর করে রাখলেন, একটা ঘর দিলেন আলাদা, হোল্ডিক্স টোল্ডিক্স খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আমার সাহেবরা গেছে তো, সাহেব উনি আসলে সাহেব শিষ্য হয় নাই তখন, উনি বিদেশেও কি চলে গেছিলেন, ইংরেজি অত বলতে পারতেন না। ওনারা এই ধনী শিষ্যের মাধ্যমে বিদেশে চলে গেছেন, জার্মানি চলে গেছেন, কোথায় কোথায় চলে গেছেন, গিয়ে একটু একটু ইংরেজি বলতেন, ঘুরে চলে আসেন। আর স্বামী মহারাজ খুব ইয়ে ছিল, ওই প্রভুপাদ তিনি ব্যবহার করতেন বলে সন্তমাজনে খুব বকা দিয়েছেন, আর উনিও সন্তমাজকে বকা দিয়েছেন। আপনি কেন প্রভুপাদ ব্যবহার করছেন? আমি কী শেখাবো, আমার শিষ্যকে কী শেখাবো, জুতা মারা এটা শেখাবো? স্বামী মহারাজ এরকম আবার ইয়ে করে দেন, এসব বলতে না, এসব রেকর্ডিং হয়ে যাচ্ছে, শুনেছি আর কি। তো সব গুরু ভাইদের মধ্যে ইয়ে ছিল। তবে ছিল স্বামী মহারাজ পরম পূজ্যপাদ, উনি আবার শেষে ক্ষমা চেয়ে গেছেন লাস্টের দিকে, যে আমি আমার গুরু ভাইদেরকে অনেক সময় অনেক কিছু বলেছি, তিনি তার সেটা উল্লেখ করে গেছেন, আমি অনেক সময় অনেক কিছু বলেছি, ক্ষমাও চেয়ে গেছে। যাই হোক, আমরা স্মরণ করি তাদেরকে। যাযাবর মহারাজ খুব সরল ছিল, ভক্তি বিচার যাযাবর মহারাজ তো সরলতার মূর্তি। বৈষ্ণব হচ্ছেন সরল, খুব ভালো গান গাইতে পারতেন। যাযাবর মহারাজ খুব সুমিষ্ট, মিষ্ট সাথে গান, প্রভুপাদ তার গান শোনার জন্য তাকে ডেকে আনতেন। তিনি কোথায় ছিলেন? গয়া মঠে ছিলেন, গয়া থেকে ডেকে নিয়ে আসলেন কোথায়? চটক পর্বতে, পুরীধাম। গান শুনছেন, শিক্ষাষ্টকের গান ইত্যাদি গান প্রভুপাদ। যাযাবর মহারাজ ওই একই সঙ্গে এই অক্ষয় তৃতীয়ার আগে পরে ওনার আবির্ভাব বোধ হয়, অক্ষয় তৃতীয়ার আগে পরে যাযাবর মহারাজের তিথি। তো আজ আমরা তাদেরকে স্মরণ করি। ওই গৌর পার্ষদে আছে বোধ হয়, কৃষ্ণ বাবাজি এটাই গৌর পার্ষদে নাই, এটাই আশ্চর্য। যাই হোক, মহারাজ কোথায় গেল? উঠে যায়, চলে যায় কোথায়? হ্যাঁ হ্যাঁ, চৈতন্য ভাগবত পাঠ করুক। কী যে হয়েছে আমার লোকটা, কোথায় ডেকে দাও? মহারাজ কোথায়? পরমার্থী মহারাজ। হ্যাঁ হ্যাঁ, নিতাই গৌর।